তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে কড়া পদক্ষেপ। ফায়ার স্টেশন অফিসার অভয় চৌধুরীকে সাসপেন্ড, আর অভয়ের রিপোর্টের ভিত্তিতেই ফায়ার সেফটি সার্টিফিকেট। হোটেল বিদেশিনীর ফায়ার সেফটি সার্টিফিকেট ইস্যু, অথচ হোটেল বিদেশিনীতে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন। দমকল অফিসারের গাফিলতি খুঁজে পেয়েছে প্রশাসন। আর তারাপীঠের 15টি হোটেল ও লজ ইতিমধ্যেই বন্ধ। নিরাপত্তায় খামতি থাকায় অবিলম্বে বন্ধ করার নোটিশ। গতকালই শাটার বন্ধ হোটেলগুলির। নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। গতকাল ফ্রিস্কো স্ট্রিটের হোটেলে আগুনে ধরপাকড়। গাফিলতি, বেনিয়মের অভিযোগে জালে 3। আটক জাপন হোটেলের ম্যানেজার কর্মী। গ্রেপ্তার শিখা আইনের লিজ হোল্ডারও। কোথা থেকে তাদেরকে আটক করা হয়েছে, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, গতকালের ফ্রিস্কো স্ট্রিটের হোটেলের আগুনে ধরপাকড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গাফিলতি, বেনিয়মের অভিযোগে এবার জালে 3 জন। যাদের আটক করা হয়েছে কি পরিচয়, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, ফ্রিস্কো স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই যে লিজ হোল্ডার আবু জাফর, তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল রাতেই তাকে এন্টালি মার্কেট নিউ মার্কেট থানার অন্তর্গত এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে এই যে হোটেল মালিক বীরেশ্বর মিত্র, তার কাছ থেকে এই শিকাহীন হোটেলটি লিজ নিয়েছিল আবু জাফর, এবং তার খোঁজ পাওয়ার পরই ইতিমধ্যে ডিটেকটিভ ডিপার্টমেন্টের তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং গতকালই যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই মুহূর্তেই হোটেলে থাকা ম্যানেজার এবং একজন স্টাফ দুজনকে আটক করে পুলিশ, এবং ইতিমধ্যে তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? কারণ এই বীরেশ্বর মিত্রর খোঁজেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যাচ্ছে গতকাল এই হোটেলের ম্যানেজার যাকে আটক করা হয়েছে, তিনি একাধিকবার এই বীরেশ্বর মিত্রকে ফোন করেন, কিন্তু কোনো রকম ফোন তিনি ধরেননি। তার খোঁজে বীরেশ্বর মিত্রের বাড়িতেও পুলিশ অভিযান চালায়, সেখানেও তার খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, এই বীরেশ্বর মিত্র এখনো পলাতক। তার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু এবার এই শিকাহীনের যে লিজ হোল্ডার, বীরেশ্বর মিত্রর কাছ থেকে যে লিজ নিয়ে শিকাহীন হোটেলটি চালাচ্ছিল আবু জাফর, তাকে কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করলো। এবং দেখা হচ্ছে যে কতদিনের জন্য তিনি হোটেলটি লিজ নিয়েছিলেন, এবং কোনো রকম যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা, কোনো কিছু সেফটি মেজার না থাকা সত্ত্বেও তিনি কেন হোটেলটি নিয়েছিলেন, বা তারপরে লিজ নেবার পরেও তিনি কেন এই বিষয়গুলোর দিকে গুরুত্ব দেয়নি, এই বিষয়গুলি কিন্তু ইতিমধ্যে গোয়েন্দা বিভাগের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখবো, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই অনিচ্ছাকৃত খুনের মামলাও পুলিশের তরফ থেকে রুজু করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই বীরেশ্বর মিত্র কোথায়, তার খোঁজে একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে এই হোটেলের লিজ হোল্ডার আবু জাফর, তাকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করলো। পাশাপাশি হোটেলের ম্যানেজার এবং একজন স্টাফ দুজনকেই আটক করে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বীরেশ্বর মিত্রের খোঁজেই কিন্তু এই দুজন স্টাফকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বেশ, একেবারে ধন্যবাদ। ফ্রিস্কো স্ট্রিটের হোটেলে আগুন, মৃত্যু। মন্ত্রিসভার বৈঠকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন দমকল প্রতিমন্ত্রী। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফ্রিস্কো স্ট্রিটের হোটেলে আগুনে মৃত্যু। মন্ত্রিসভার বৈঠকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন দমকল প্রতিমন্ত্রী, আর প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হোটেল শিখাইনে মৃত্যুর লেলিহানে শিখা। ধোঁয়ায় দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু, আর তার মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক। ফ্রিস্কো স্ট্রিটের এই এলাকাটায় পুরনো কলকাতার স্বাদ এবং গন্ধ আছে। বাজার, হাট, হাসপাতাল, বাস টার্মিনাস কিংবা রেল বা মেট্রো স্টেশন, কম সময়ে খুব সহজে চলে যাওয়া যায়। তাই বিদেশি নাগরিকরাও
বেশ পছন্দ করেন এই এলাকা। যদি ফ্রেস্কো স্ট্রিটের হোটেল শিখার সামনেই আমরা দাঁড়াই, তাহলে এখান থেকেই নিউ মার্কেট মাত্র 550 মিটার দূরে, আর 600 মিটার গেলেই ধর্মতলার বাস টার্মিনাস। জাদুঘর থেকে হোটেল থেকে জাদুঘর যেতে গেলে 550 মিটার ডিস্টেন্স, আর চট করে যদি পার্ক স্ট্রিট ঘুরে আসতে হয় তাহলে কোনো সমস্যা নেই, হেঁটে মাত্র 800 মিটার। পরিঘর ভিক্টোরিয়া দেখার কি প্ল্যান আছে? তাহলে ফ্রেস্কো স্ট্রিট থেকে 3.5 কিলোমিটার দূরে। আর যদি এটা ওটা সেটা কিনতে চাঁদনি চক যেতে হয় তাহলে 2 কিলোমিটার দূরেই চাঁদনি মার্কেট। হোটেল থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন মাত্র 3 কিলোমিটার। আর হোটেল থেকে ইএম বাইপাস 7.5 কিলোমিটার। আর যদি আলিপুর চিড়িয়াখানা যেতে হয় ছোটদেরকে নিয়ে, তাহলে হোটেল থেকে আলিপুর চিড়িয়াখানা দূরত্ব 5 কিলোমিটার। আর এবার যদি একটু দেখি আমরা বাবুঘাট যেতে কতটা সময় লাগে। হোটেল থেকে বাবুঘাট যেতে 2.7 কিলোমিটার ডিস্টেন্স। ময়দানও কিন্তু খুব কাছে, হোটেল থেকে ময়দান 2.2 কিলোমিটার। তাই এখানকার হোটেলগুলো পছন্দ পর্যটকদের। ফ্রেস্কো স্ট্রিট, হার্ট অফ দ্য সিটি, সেখানেই আগুন। দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু, বেশিরভাগই বাংলাদেশি। কেউ এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ ব্যবসার কাজে। আর এই ফ্রেস্কো স্ট্রিট চত্বরের হোটেলগুলিতে বাংলাদেশ থেকে এসে অনেকেই থাকেন। কিন্তু কেন বলুন তো? এর পেছনে গল্প আছে। দেখুন নিউজ 18 বাংলার স্পেশাল রিপোর্ট। কলকাতা শহরের হৃৎপিণ্ড বলা হয় নিউ মার্কেটকে। সে নিউ মার্কেট থেকে হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্ব। আর পার্ক স্ট্রিট যে জায়গা সম্পর্কে সকলেই অবহিত, দেশ বিদেশের মানুষজন, এই মির্জা গালিব স্ট্রিট, প্রি স্কুল স্ট্রিট থেকে হাঁটা পথে হচ্ছে মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা। ফলে সস্তাতেই বহু ব্যক্তি রয়েছেন, মূলত যারা পড়শি দেশ বাংলাদেশের বাসিন্দা, তারা এই জায়গাকে বেছে নেন, এই প্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটকে থাকার জন্য। এবং তাদের জন্যই মূলত এই জায়গাতে একের পর এক হোটেল তৈরি হয়ে গিয়েছে। যে হোটেলগুলোকে প্রচলিত হোটেল বললে ভুল বলা হবে। বহু জায়গাতে হোটেল বলতে যে পুরনো বাড়িগুলো ছিল, সেই বাড়ির বিভিন্ন ঘরকেই হোটেলের ঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর সেই হোটেলের ঘর হিসাবে ব্যবহার করার সময় দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিকানা দেওয়া হচ্ছে, সেখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে দমকল হেডকোয়ার্টারের কাছে বা দমকল হেডকোয়ার্টারের বিপরীত দিকে। অর্থাৎ যারা অন্যত্র কলকাতায় আসবেন, এখানে থাকতে চাইবেন, তাদের কাছে এই যে দমকল হেডকোয়ার্টার, তার ঠিক সামনে হোটেল যদি উল্লেখ করা হয়, ফলে জায়গাটি কতটা নিরাপদ সেটা বোঝাতে সুবিধা হবে। বাংলাদেশ থেকে মূলত যারা বেশিরভাগ এখানে আসে তারা শপিং এর উদ্দেশ্যে আসে। আর তাছাড়া এখানে চিকিৎসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে মোটামুটি একদম একটা পারফেক্ট জায়গা হচ্ছে মার্কেট স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, এটাই বলা চলে। এই কারণে মূলত বাংলাদেশিরা বেশিরভাগ সব এখানেই আসে। আপনার সবই হচ্ছে বিডি কাস্টমার, এখানে সবই বাংলাদেশ থেকে আসে, তারা এসে কেনাকাটি করে। আমাদের ব্যবসা সমস্ত বাংলাদেশের ওপরেই নির্ভর করে। আগে ফরেনার আসতো খুব, এখন ফরেনার অতটা আসে না। এখন বাংলাদেশি নিয়েই আমাদের
মোটামুটি ব্যবসা চলে। সদর স্ট্রিট, ফির স্কুল স্ট্রিট সহ একাধিক জায়গাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিকদেরই আনাগোনা থাকে এবং যেহেতু তাদের সংখ্যা অনেকটা বেশি, ফলে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের পছন্দ মতো জিনিস রাখাও শুরু করে দেন। এমনকি যে খাবারের দোকানগুলি রয়েছে সেখানে যে ধরনের খাবার বিক্রি হয় সেটিও ভাবনা চিন্তা করে করা, যাতে বাংলাদেশি নাগরিকদের সহজেই পছন্দ হয়ে যায়। ফলে এই জায়গা কার্যত ভারতের মধ্যেও একটা মিনি বাংলাদেশের চেহারা নেয় এবং যেহেতু নিউ মার্কেটকে বলাই হয় যে কলকাতা হার্ট অফ দ্য সিটি, ফলে তার কাছে এটি হওয়ার কারণ এটা অন্যতম এবং অনেকেই যেহেতু এখান থেকে শপিং করতে যাওয়া যায় খুব তাড়াতাড়ি, সে কারণেই বারবার এই জায়গাগুলোকে বাছাই করে নিচ্ছেন। এখানে মনে করেন বাঙালি অনেক হোটেল আছে যেগুলোতে আমরা বাংলাদেশি খাবারের যে স্বাদটা সেটা এখানে পেয়ে যায় সহজে। অন্যদিকে বাংলাদেশ থেকে যে বাস আসে, মূলত শ্যামলী পরিবহনের বাস, তাও এই মির্জা গালিব স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট চত্বর সেখানেই আসে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যে বাংলাদেশের যে বাস তা এখানে এসে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে যায়। ফলে তারাও চান যেখানে এসে তারা পৌঁছচ্ছেন তার কাছাকাছি কোনো হোটেলকে বাছাই করে থাকতে এবং এখানেই একাধিক খাবার দোকান, একাধিক পছন্দের পোশাকের দোকান বা অন্যান্য যে সামগ্রী তারা কিনতে চান তার সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। ফলে বেশি দূরে যেতে হবে না। আবারও বলছি, যেহেতু নিউ মার্কেটকে বলা হয় কলকাতা হার্ট অফ দ্য সিটি, ফলে তার কাছাকাছি থাকার জন্য এই জায়গাকেই বাংলাদেশি নাগরিকরা বাছাই করে নেন। এই জায়গাটা মেইনলি হচ্ছে এখানে তো সব ফ্যাসিলিটি পাওয়া যায়, কারেন্সি এক্সচেঞ্জ বলেন, সিম বলেন, যত সুবিধা, বাংলা ভাষাভাষী মানুষ এক জায়গায় থাকতে পারে, এই জন্য এখানে থাকার প্রায়োরিটিটা বেশি ফিল করে। এখানে যে ব্যবস্থা চলে গেছে, আগে সরকার যে ব্যবস্থা করে রেখে গেছে সেটাই এখনো চলছে, বহাল চলছে। এটা যদি কোনোভাবে যদি সঠিকভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারে, আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করে দেখবো যে এখানে আমরা থাকবো কি থাকবো না। এবার এই যা গন্ডগোল আজকে ঘটেছে, মনে হয় না এবার আর আসবে এখানে। এই গোটা এলাকার অর্থনীতি নির্ভর করে রয়েছে এই বাংলাদেশিদের ওপরই। ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর একাধিক বাংলাদেশি নাগরিকের যেহেতু মৃত্যু হয়েছে, ফলে আগামী দিনে এই এলাকার অর্থনীতিতে অনেকটা সমস্যা তৈরি হবে মানছেন বেশ কয়েকজন। তবে অনেকেরই বক্তব্য, যেহেতু এই জায়গা কলকাতা শহরের বাকি জায়গাকে সংযুক্ত করতে ভীষণ রকমভাবে সাহায্য করে এবং বছরের পর বছর বাংলাদেশ থেকে আসা নাগরিকরা এখানেই থাকতে পছন্দ করেন, ফলে মর্যাদা মার্কুই স্ট্রিট বা ফ্রি স্কুল স্ট্রিট বা এই সদর স্ট্রিটের মতো জায়গা হারিয়ে ফেলবেন না। ফলে যে ধরনের ব্যবসা চলতো বা নাগরিকরা বাংলাদেশ থেকে এসে যেখানে এভাবে থাকতেন, আগামী দিনেও থাকবেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ফ্রি স্কুল স্ট্রিট জুড়ে অনিয়মে ছড়াছড়ি, তৃণমূল জামানাকে নিশানা অগ্নিমিত্রা পালের। এর জবাবটা তো ফিরহাদ হাকিমকে দিতে হবে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদেরকে তো দিতে হবে। যারা আগে সরকার চালিয়েছে 14 বছর 15 বছর, তাদেরকে তো দিতে হবে। পার পেয়ে যাবেন না। 9টা মানুষ যে মরলো, সে এখানকার হোক কি বাংলাদেশের হোক কি অন্য দেশের হোক, আপনি কেন ট্রেড লাইসেন্স দিয়েছেন, আপনি কেন ফায়ার লাইসেন্স দিয়েছেন, কেন আপনারা কোনো স্টেপ নেননি, সিইসি কেও তার জবাব দিতে হবে। আমাদের সরকারে কোনো ছাড় নেই। আগের সরকারকে নিশানা তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীরও। এইরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, ছোট ছোট জানালা, ফায়ার সিস্টেম রয়েছে কিনা প্রশ্ন। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন নতুন সরকার আমলে এগুলো হবে না। কিভাবে ট্রেড লাইসেন্স, হোটেলের অনুমোদন, প্রশ্ন তুলেছেন দমকল প্রতিমন্ত্রীও। এই রকম একটা বিল্ডিংয়ে 4টা 5টা করে হোটেল এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে 2জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এই ওখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। প্রত্যেকটা জায়গায় আমরা অডিট করব এবং আমরা কড়া ব্যবস্থা নেব। কলকাতা জুড়েই যৌতুগৃহ তোপ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। এটা কলকাতাতে এরকম কত শত যৌতুগৃহ তৈরি হয়ে বসে আছে আগুন লাগার অপেক্ষায়, তাই আমাদের দেখতে হবে। গোটা কলকাতা শহর জুড়ে একটা ব্যবস্থা করা, একটা সার্ভে করা হোক যে কোন কোন এলাকায় কোন কোন বাড়ি আজ বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে আগুন লাগার ক্ষেত্রে। কলকাতার কি প্রত্যেকটা গলিতে আমাদের ফায়ার ব্রিগেড বা আগুন নেভানোর কোনো ব্যবস্থার আছে? সেটা করতে গেলে কি কি করতে হবে? আগুন লাগতেই পারে।
অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য কী ব্যবস্থা আমার প্রতিরোধমূলক ব্যবস্থা কী আছে? কলকাতায় একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে উঠছে না। আর পাল্টা কি বলছেন কলকাতার প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, শুনুন। দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে না। এটা হচ্ছে পলিটিক্স। যখন আমৃতে অতগুলো মানুষ মারা গেল, আমরা কারোর উপর দায় ফায়ে চাপাইনি। তার আগে স্টিফেন কোর্টে আমরা যখন অপোজিশনে ছিলাম অতগুলো লোক মারা গেল। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে, যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয় কিন্তু। সুতরাং এই দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। জীবন বাঁচাতে গেলে এই সরকারি একটা এসওপি তৈরি করুক, যেটার বেসিসে যাতে এরকম ঘটনা না ঘটে দেখার জন্য। আগুন 2:30-3টের দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर किसी कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मानते हैं। एप्लीकेशन भी डाला हुआ है फायर में, नहीं अभी तक नहीं आया वैसा कुछ। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল।